প্রিয় দর্শক, স্বাগত এই মাঝরাত্রিরে চৌকোনা বাক্সে আমাকে যারা দেখছেন। আজকে একটি ঘটনা দিয়ে আমি একটু আড্ডাটা শুরু করতে চাই যে আমরা যারা বিনোদন সাংবাদিকতা করি বা মিডিয়া কর্মী হিসাবে কাজ করি সারা দিন রাত, তারা আসলে 24 ঘন্টার ওয়ার্ক করেন। সেটা যে কোনো শোবিজ কর্মীর ক্ষেত্রে, ধরা যাক কোনো একটা নায়িকার পার্সোনাল ব্যক্তিগত কোনো সংকট যাচ্ছে বা তার ছেলে অসুস্থ বা তার পরিবারে কোনো সমস্যা, কিন্তু তার কমেডি কোনো সিকোয়েন্সে হয়তো তাকে হাসতে হচ্ছে বা অন্যকে হাসানোর জন্য এলিমেন্ট তৈরি করতে হচ্ছে। তো আমাদেরও সাংবাদিকতার জায়গায় এটা এমনই, বা আমরা যারা টিভি হোস্ট করি বা সঞ্চালনা করি বা যাই করি মিডিয়া কর্মী হিসেবে, আমাদের একজন সহকর্মী মাত্র বিকেলবেলা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় পঙ্গু হাসপাতালে। আমরা একদল বিনোদন কর্মী অনেক কসরত করে ওখান থেকে আমি আজকে এই লাভ বক্সে আপনাদের সাথে আড্ডা দেবার জন্য একটা আড্ডার অনুষ্ঠান বানানোর জন্য হাজির হয়েছি। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় লিটন এরশাদ ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে, তার জন্য দোয়া করবেন। আমি একেবারে শুরুতেই সেই প্রার্থনাটা করে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এদেশের অত্যন্ত গুণী মেধাবী, প্রত্যেক মানুষ আসলে আমার মনে হয় সে যে কোনো পেশায় থাকুক, তিনি যদি কবি হন তবে তাকে কবি বলে সম্বোধন করলেই তার সবচেয়ে বড় সম্মান দেওয়া হয় আমার বা আমাদের মতে। তো কবি আশরাফ শিশিরের নতুন চলচ্চিত্র, এবং এটা ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে। আমরা একটা সিনেমা বানাবো, পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ দৈর্ঘ্যের ছবি। আমরা বাকি আলাপ তার মুখ থেকে শুনতে চাই, এবং তার সাথে রয়েছেন ছবিটির চিত্রনায়িকা, আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত গুণী অভিনেত্রী সুমনা সোমা। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি, কেমন আছেন? আমি কেমন আছি এটা বললামই, এবং আসলে জড়িয়ে যাচ্ছিলাম কারণ শিশিরতার সাথে বোধহয় খুব অনেক দিন পর পর দেখা হয়, এবং এত দিনের দীর্ঘ একটা ছবি। আপনার একটা ইন্টারভিউ, বেশ কয়েকটা ইন্টারভিউ পড়ছিলাম গত কয়েকদিন ধরে, যে আপনি বলছিলেন যে একটা দীর্ঘ উপন্যাস তো খণ্ডে খণ্ডে মানুষ পড়তে পারে। খুব লজিকটা খুব দারুণ লেগেছে যে একটা। তো আমার কথা হচ্ছে যে দৈর্ঘ্য কি এর আগের যে রেকর্ড ছিল সেটা কি মেপে একটা মাথায় ছিল কিনা যে ওইটাকে আমার ক্রস করতে হবে? একটু বলেন। বিষয়টা হচ্ছে যে এই ছবিটা যখন আমরা শুরু করি, 2009 সালে শুটিং শুরু করি, তখনকার ক্যাপাসিটি, তখনকার পরিকল্পনা এবং গল্প ভাবনার ভেতর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ছবি হতো, আমরা একটা সিনেমা বানাবো। কিন্তু একটা বিষয়কে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম, সেটা হলো যে গল্পটা আমরা কোথাও থামিয়ে দেব না। গল্পটার প্রয়োজনে আমরা যেন আগাতে থাকি, আমরা যেন কোনো ফ্রেমের মধ্যে আটকে না থাকি যে একটা জায়গায় আমরা থামিয়ে দিলাম কারণ আমাদের দৈর্ঘ্য, স্ট্যান্ডার্ড দৈর্ঘ্যটা শেষ হয়ে যাচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে কিন্তু ছবিটা শুরু করা, এবং জানবেন যে এই ছবির 100% শুটিংয়ে হয়েছে আউটডোরে, এবং এটা হলো ঠিক যে এলাকায় 100% আউটডোরে, এবং যে এলাকায় এই গল্পটা সেখানে গিয়েই শুটিং করা হয়েছে, সেখানে আমরা ক্যাম্প করে থেকে থেকে করেছি, এবং চরিত্রগুলো প্রায় জীবন্ত। তাই আমাদের কিন্তু জীবনে অনেক পরিবর্তন ঘটে। যাকে আপনার মনে হচ্ছে একটা সরল সহজ মানুষ, সে একসময় একটা জটিল জীবনের দিকে চলে যান। তাই যখন দেখলাম তার জীবনে পরিবর্তন আসছে, আমার গল্পেরও কিন্তু এক ধরনের পরিবর্তন চলে আসছিল। তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে ওই চরিত্রগুলোকে ফলো করব, এবং ওই পরিপার্শ্বকে ফলো করব। গল্পটাকে আমরা কোনো ফ্রেমে আটকে রাখবো না, আমরা গল্পের এবং চরিত্রের পেছনে আগাতে থাকবো, অনুসরণ করব, থামাবো না। হ্যাঁ, সেটা করতে গিয়ে কিন্তু এরকম একটা দৈর্ঘ্যের দিকে গিয়েছে। তখন আসলে মাথায় এসেছে যে আচ্ছা, ট্রিলজি হয় একজন ফিল্ম মেকারের, বা আরও অনেক রকমের হয়, কিন্তু এরকম কেন হবে না? স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, একটা মুক্ত দৈর্ঘ্যের চলচ্চিত্র আমরা করেই দেখি। এবং সেই জায়গা থেকে কিন্তু গল্পটা এখন পর্যন্ত দাঁড়িয়ে গেছে প্রায় 21 ঘন্টা, এবং যদি বেঁচে থাকি তাহলে আসলে মুক্ত দৈর্ঘ্য যেহেতু বলেছি, গল্পটা হয়তো বাড়তেই থাকবে। বাহ বাহ, চমৎকার সময়। আপনার এক্সপিরিয়েন্সটা কি, এবং এটার সাথে প্রথম সিটিং এবং এই আলাপটা যখন করলো যে আপনি এটাকে আমরা থামাবো না, শিশিরদা যেভাবে বললেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলেন ছবিটা কাজ করা। আসলে ওর একটা গুণ আছে যে এত সুন্দর করে গল্প বলে, তখন মনে হয় যে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি এর আগে যেহেতু ওনার সঙ্গে কাজ করেছি গোপন, তো ওনার কাজ সম্পর্কে আমার ধারণা আছে। তো
গোপন ছবিটি করার আগে এই ছবিটির গল্প আমাকে বলেছিলেন যে আমরা একটা সিনেমা বানাবো। ওটা আসলে মানে গল্প শুনেই আমার মনে হচ্ছিল যে আমি যে ক্যারেক্টারটি করেছি রূপবান, উনি আমাকে বলেছেন যে রূপবান যে কোনো শহরে একটি মেয়ের কাহিনী, যে কোনো হয়তো সে এই ঈশ্বরদী শহরেই ছিল। আচ্ছা, যখন গল্পটা শুনেছি আমার মনে হয়েছে যে রূপবান আসলে জীবন্ত করে আমি দেখতে পাচ্ছি, মুখে গল্প শুনে মনে হচ্ছিল আমি দেখতে পাচ্ছি রূপবান যে ক্যারেক্টারটা। সেক্ষেত্রে একটা বিষয় পড়ে স্ক্রিপ্টিং এর ব্যাপারে, এত দীর্ঘ যে স্টোরি টেলিং এবং স্ক্রিপ্টিং এর ব্যাপারে কেমন মানে কসরত করতে হয়েছে বা কিভাবে সাজালেন? আচ্ছা, উনি বলার আগে আমি একটা কথা বলি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, সরি, না আড্ডাতে হতেই পারে। উনি যখন আমাকে স্ক্রিপ্ট দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, আমি 2000 সাল থেকে মিডিয়াতে কাজ করি। হ্যাঁ, এর আগে আমার ফিল্ম করেছি, মঞ্চে কাজ করেছি, টিভিতে কাজ করেছি, কিন্তু এত সুন্দর করে স্ক্রিপ্ট আমি আজ পর্যন্ত পাইনি। পরিচালকরা নাকি পুরো স্ক্রিপ্ট দিতে চায় না নায়িকাকে, মানে এরকম শোনা যায়। না, পেয়েছি, আচ্ছা, হ্যাঁ। স্ক্রিপ্ট পেয়েছি, আমি রাজধানী করেছি, পুরো স্ক্রিপ্ট পেয়েছি, আচ্ছা, হুমায়ুন আহমেদের নন্দিত নরকে করেছি, হ্যাঁ, পুরো স্ক্রিপ্ট পেয়েছি। বাহ। কিন্তু উনি যে স্ক্রিপ্টটা সাজিয়ে দিয়েছে এটা আমি সারা জীবনে পাইনি। বাহ, এসে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এই জন্য থামিয়ে দিয়ে বললাম আর এই কি। এই বিষয়টা যেহেতু আমরা একে অপরকে খুশি করার চেষ্টা করছি সেই জায়গা থেকে সমাজ যেহেতু বেশ কিছুদিন ধরে কাজ করছে এবং মিডিয়া তো অবশ্যই আমার সিনিয়র কাজের দিক থেকে এবং প্রতিষ্ঠিত, সেখান থেকে একটু বলতে চাই, জানি না তার মার্কেট আজকে ডাউন হয়ে যাবে কিনা। সেটা হলো যে সোমার সঙ্গে কোনো পরিচয়ই ছিল না আমার, এবং তার নন্দিত নরকে দেখেছিলাম, এবং সোমার সঙ্গে যখন যোগাযোগটা হয়, সোমার আপনি জানবেন যে রূপবান যে চরিত্রটা এতটাই ক্রিটিক্যাল একটা চরিত্র। আমি একটু বলে রাখি সত্য ঘটনা। 1971-এ পাবনাতে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার বেশিরভাগ যুদ্ধ হয়েছিল ঈশ্বরদী, পাকশি এইসব এলাকায়, এবং আপনি যখন ঈশ্বরদী যাবেন বিভিন্ন জায়গায় দেখবেন 7 জনের কবর, 5 জনের কবর। ওই সময় যে মেয়েগুলো টর্চার্ড হয়েছিলেন তাদের অনেকেরই একসময় আশ্রয় হয় একটা রেড লাইট এরিয়ায়। বাহ, আমি একটু থামাচ্ছি, আমি একটু প্রোমোটা একটু দেখাই দর্শকদের, এরপরে আমি ভেতরের যে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন সেটা একটু ব্যাখ্যাটা শুনি। প্রিয় দর্শক, ছোট্ট করে দেখে আসি আমরা একটা সিনেমা বানানোর সেই সুদীর্ঘ ছোট্ট একটি ক্লিপিংস। আমরা একটু সারা পৃথিবী থেকে ছুটে আসবে বিশ্বের সব মহানায়কেরা। লেনিনের দেশ থেকে আসবে আন্দ্রে তারাকোভস্কি, মার্কিন মুলুক থেকে স্ট্যানলি কুব্রিক, চার্লস চ্যাপলিন, বার্গম্যান, ডিসিকা, রসোলিনি, ফেলিনি, গদার, গ্রুসো, ট্রুফো, ব্রেসো, ওজু, কুরোসাওয়া, বার্তোলুচি। আমি দুহাতে আলিঙ্গন করব গ্রিফিথের নতুন জন্ম, আইজেনস্টাইনের বিপ্লব আর বুনুয়েলের পরাবাস্তবতা। আমরা একটা সিনেমা বানাবো। Surrealism, Impressionism, Expressionism, Cubism, Dadaism, Modernism, Postmodernism, Realism, Magic Reality, New Realism, Poetic Realism, আমরা একটা সিনেমা বানাবো। তো একটা ছোট্ট বিরতি নিয়ে বাকি আলাপটা সারি। প্রিয় দর্শক, লাভ বক্স থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বুঝতে পারছেন যে সিনেমা বানানোর গল্পে আসলে অনেকে যে সাদা কালো দেখলাম সেটার একটা রহস্য রয়েছে নিশ্চয়ই। সেই ব্যাখ্যাগুলো চিত্রনায়িকা এবং নির্মাতার কাছ থেকে শুনবো। বিরতির আপ পর আবারও ফিরছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর কথা বলছিলাম নির্মাতা আশরাফ শিশির এবং
সুমনা সুমার সাথে। একটা চমৎকার ট্রেলার দেখিয়ে আমরা ব্রেক নিলাম এবং বলেন মানে অনেক কিছু বলার, আসলে এত দীর্ঘ ছবির এত স্বল্প আলোচনায় সম্ভব না, তারপর ছোট্ট করে যদি দর্শকদের কিছুটা। তো ওই দেখা গেল যে ওই সময়ে ঈশ্বরদী শহরে একটা প্রেস কোয়ার্টার গড়ে উঠল। আচ্ছা। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ৮০ দশকের শুরুতে সুশীল সমাজ এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা ফিরে আসলো তারা সবাই মিলে এক রাতে সেটা আক্রমণ করলো। আচ্ছা। এবং সেখানে একটা মসজিদ তৈরি করলো এবং ওই নারীদের তারা দখল করে নিল। এরকমই একটা চরিত্র হচ্ছে রূপবান, যেটা সোমা করেছেন। এবং এই চরিত্রটি এবং স্ক্রিপ্টটি জানার পরে সোমা জানালেন যিনি একটি পয়সাও নেবেন না এই ছবিটা করার জন্য। তো এরকম অনেক মানুষের আমরা সহযোগিতা পেয়েছি এই ছবিটা করতে গিয়ে। যেমন আপনি শুনেছেন যে যারা যারা আর্টিস্ট কাজ করেছে, ওই এলাকাতে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন দেখবেন উনি চেনেন বা উনি নিজে অংশগ্রহণ করেছেন কোনো না কোনো চরিত্রে, তারা ভলান্টারিশিপে অভিনয় করে গেছেন। আপনার তো শারীরিক ওজন টোজন কমে যাওয়ার কথা অলরেডি। অলরেডি হ্যাঁ। বিশেষ করে ওখানকার যারা প্রশাসন রয়েছেন, আপনি জানেন যেটা রেলের এরিয়া, রেলের বর্তমানে যিনি ডিআরএম, অনুমতির ব্যাপার, হ্যাঁ মিস্টার অসীম, জানি না উনি দেখছেন কিনা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। তো সেই কারণেই আসলে সম্ভবপর হয়েছে যে এত বড় একটা কর্মযজ্ঞকে সেই দিকে নিয়ে যাওয়া। আচ্ছা। যদি বলি যে যেমন শর্ট ফিল্ম বা আপনি পূর্ণদৈর্ঘ্যের কথা বললেন, সেটাকে কি আপনি সারমর্মে ভাববেন না আপনি ভাব সম্প্রসারণ করছেন? আসলে সারা পৃথিবীর চলচ্চিত্রে যখন আমরা তাকাই আমরা বলি ডিউরেশন কত। হ্যাঁ, ডিউরেশন কারণে শর্ট ফিল্ম, মিড ফিচার ফিল্ম অ্যান্ড ফিচার ফিল্ম এরকম তিনটা ভাগে কিন্তু একটা ভাগ করা হয়ে গেছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে এক এক ধরনের স্ট্যান্ডার্ড তারা মেনটেন করার চেষ্টা করেন। হ্যাঁ, তো আসলে ওই বিতর্কে যাওয়ার মতো সময় এখন নাই। না, আমি যদি শর্টলি যদি বলি, ধরা যাক শর্ট ফিল্মে থাকে কি, আমরা যদি সাধারণ দর্শক হিসেবে যদি একটা পাঁচ লাইন থাকে, পাঁচ লাইন দিয়ে একটা মেসেজ দিয়ে তারা শেষ করতে চায়। পূর্ণদৈর্ঘ্য ছবিতে একজন দর্শক দেখে যে ক্লাইম্যাক্স, এন্ড ক্লাইম্যাক্স, মাঝে মাঝে একটা এন্টারটেইনমেন্ট, তার ভেতর দিয়ে একটা মেসেজ দেওয়া। আপনারটার যদি একটু জনরা বলতে চাই, মানে আমি যদি জানতে চাই বা দর্শকরা যদি জানতে চাই, এত দীর্ঘ ভেতরে আমি কি পাবো বা কোন বিষয়টা আসলে এই মোচড়টা নাকি সেটাও চলতে থাকবে? আচ্ছা, একটা লাইনে শুধু বলতে চাই, সেটা হলো যে এই ছবিটার ইংরেজি নাম হচ্ছে দ্য ইনোসেন্স। আচ্ছা। আমরা যেটা করেছি সেটা হলো যে তৃতীয় বিশ্বের ছোট্ট একটা দেশের ছোট্ট একটা জনপদের বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখানোর চেষ্টা করেছি এবং প্রমাণ করার চেষ্টা করেছি আসলে প্রত্যেকটা মানুষই সুন্দর, প্রত্যেকটা মানুষই নিষ্পাপ। এর মধ্যে সে যে খুনটা করে, যে অপরাধটা করে, এটা পরিস্থিতি বা পারিপার্শ্বিকতার শিকার হয়ে। ওই জায়গা থেকে যখন আমি বলতে চাই তখন হচ্ছে এই গল্পটা আলটিমেটলি আপনি, আমি, সোমা সবার গল্প। এবং ওই বিশ্বাস থেকে কিন্তু আমাদের গল্পটা এগিয়ে গেছে এবং দর্শকদের বলতে চাই আপনি আপনার গল্পটাও পাবেন। চমৎকার। এবং আমাদের সাথে ফোনে রয়েছেন আমাদের সহকর্মী বিনোদন সাংবাদিক এমএস রানা। আজকের এই দুর্ঘটনা এবং আপনাদের ছবি নিয়ে একটু কথা বলবো। রানা, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। আমি আসলে অনুষ্ঠানটা শুরু করেছিলাম আমাদের এই দুঃসংবাদটা দিয়ে। আজকে যদি সেটা আপডেট দেন। এবং আজকে আমাদের অতিথি রয়েছেন আশরাফ শিশির এবং সুমন আসমা। আমরা একটা সিনেমা বানানোর দুজন কলাকুশলী। আপনি আজকে একটু আপডেট এবং তাদের ছবি নিয়ে একটু বলুন যদি। হ্যালো। জি, আজকের লিটন ভাইয়ের শারীরিক আপডেট এবং আজকের যে অতিথি রয়েছেন চলচ্চিত্র বিষয়ে, আমরা একটা সিনেমা বানাবো, নির্মাতা আশরাফ শিশির আপনার খুব পরিচিত, এবং সুমনা সুমা রয়েছেন। যদি বলতে চান তাদের ছবিটা নিয়ে, দীর্ঘ ছবি নিয়ে। এবং আচ্ছা, প্রথমত সে লিটন ভাইয়ের আপডেটটা বলি। জি। ওনার এই মুহূর্তে আমরা এই কিছুক্ষণ আগে হসপিটাল থেকে আসলাম। উনি এখন পোস্ট অপারেটিভে আছেন। তো ওনার এক্সরে রিপোর্টে যেটা এসছে সেটা হচ্ছে যে মেরুদণ্ডের একটা হাড় টু ডিসপ্লেস বা এরকম কিছু একটা হয়েছে। এখন ডিউটি ডাক্তার যারা আছেন এখন এই মুহূর্তে উনি হয়তো মানে মাইনর কিছু হলে একটা ডিসিশন দিয়ে বা ট্রিটমেন্টে চলে যেতে পারতেন। এখন উনি মেডিকেশনে আছেন, ওষুধ চলছে। আর হচ্ছে সকালবেলা সিনিয়র ডাক্তাররা এসে বোর্ড মিটিং করে ডিসিশন নেবেন যে আসলে কি করবেন। মেবি অপারেশন লাগতে পারে। আচ্ছা। মানে এক কথায় আসলে ওনার অবস্থা খুব ভালো কিছু না।
আমরা জানতে পেরেছি যে চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব গিয়েছিলেন, অনেকে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কাঞ্চন ভাই গিয়েছিলেন। এছাড়া আমাদের সিনিয়র অনেক জার্নালিস্ট গিয়েছিলেন, আমাদের বাচ্চা শেষের এবার লিটন এরশাদ এবং কামরুল হাসান দর্পণ প্যানেলের অনেকেই গিয়েছিলেন। আলিমাম সুমন একজন সিনিয়র জার্নালিস্ট, উনিও গিয়েছিলেন। আচ্ছা। অনেকেই গিয়েছেন, খোঁজ খবর নিয়ে এসছেন, দেখা করছেন। আমরা আসার যখন আসছি আধা ঘন্টা আগেও লোকজন আসছিলেন। জি, তো সংক্ষেপে আসলে এই এই মুহূর্তে এই বিষয়ে আসলে অবতারণা করতে চাই না। তারপর আজকে অতিথি রয়েছেন, আমরা একটা সিনেমা বানানোর, আপনার খুব পরিচিত, আমাদের খুব ঘনিষ্ঠজন, ছবিটার সম্পর্কে, ছবিটার শুভকামনা জানিয়ে যদি একটি লাইন বলেন। হ্যাঁ, একটি লাইন না, মানে আমি একটু একটু বলি, সেটা জি। হচ্ছে যে আমরা একটা সিনেমা বানাবো, এটার কথা তো শুনছি অনেকদিন হলো। তো এখন আমাদের এই মুহূর্তে সিনেমার যে অবস্থা, মানে আমরা ভালো ছবি পাচ্ছি না সেটা বলবো না, ভালো ছবি পাচ্ছি, কিন্তু সিনেমা অঙ্গনে এখন এক ধরনের অস্থিরতা চলছে। আর এরই মাঝখানে আমরা আরো অনেক ভালো সিনেমা দেখছি, যেগুলো শুধু বাংলাদেশেই নয়, বিদেশের মাটিতেও সুনাম কুড়াচ্ছে। তো আমরা প্রত্যাশা করছি, আশা করছি যে এটাও একটা ভালো সিনেমা হবে। ভালো সিনেমা বলতে এই অর্থে বলছি যে দর্শকের মন তো অবশ্যই জয় করবেন এবং বিদেশের মাটি থেকেও আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবেন, এরকম আমরা আশা করি। আর এই সিনেমাটা নিশ্চয়ই এই সময়ের এই অস্থিরতার দূর করতে সহায়ক হবে। জি, অসংখ্য ধন্যবাদ ভালো রানা কিছু আমাদের হবে। সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর আশরাফ শিশির একটা ট্যাগলাইন থাকে, উনি দেশের বাইরে অনেক সম্মানিত হন, সম্মান বয়ে নিয়ে আসেন দেশের জন্য। সোমা, আপনি একবার চুপচাপ অনেকক্ষণ ধরে, আমি একটু জানতে চাচ্ছি যে এত দীর্ঘ কাজের ক্ষেত্রে, কাজের পরে আপনার শিডিউল, অন্যান্য কাজের শিডিউল, যেহেতু একটা দীর্ঘ পথ পরিক্রমা গেছে, শিডিউলের ব্যাপারেও সেটা কিভাবে মিলিয়েছেন, নাকি একটু ওই ব্যাপারে স্যাক্রিফাইস ছিল? মানে শিশিরের কাছেও বলেছেন টাকা পয়সা নেব না, তারপরে এইদিকে কাজ করছেন না, ব্যাপারটা? না, আসলে টাকা পয়সা নিলে এরকম একটা ছবি করা হ্যাঁ, সম্ভব না, আমি এটা জাস্ট তো আমরা জানি। হ্যাঁ। তো মানে ওটা না শিডিউল করা ছিল যে আচ্ছা। মাসের এ কটা দিন ওখানে যেয়ে থাকতে হবে। জি। তো এই জন্য কাজের খুব একটা ক্ষতি হয়নি। আচ্ছা। কারণ আমি জানতাম যে আমার মাসের হয়তো বা প্রথম দিকে যেতে হবে কিংবা শেষের দিকে যেতে হবে, ওরা শিডিউলটা এভাবেই করেছে। আচ্ছা, কারো এমনি কোনো একজন ক্ষতি না দর্শক করে। হিসেবে একটু বলেন, এত দীর্ঘ প্রথমে এত একজন দর্শক হিসেবে ভাবতে পারে যে আমি কি খানিক বোর হয়ে যাব কিনা, বা গল্পের চলনটা কেমন, নাকি আমার এত সময়, একটা টেস্ট ক্রিকেটের জন্য আমার সময় কখন আমি নিব, সেটার ব্যাখ্যা যদি একজন অভিনেত্রী হিসেবে কোন অ্যাঙ্গেল থেকে এটা আপনি অনেকে আমাকে লজিক জিজ্ঞেস দিবেন? করেছে। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে আমিও সেই কৌতূহল থেকে আপনাকে জানতে চাইলাম। এটা না ওরকম হবে না কেন, এটা যেখানে শেষ হবে সেখান থেকে মনে হবে কি এখান থেকে শুরু করা যায় আচ্ছা। আবার ছবিটি। বাহ, আমরা একটি সিনেমা বানাবো, শেষ নেই কোনো। আচ্ছা, শিশির বলেন একটু, এটা আমার খুব জানতে চাই, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এটা জানতে চাইবই আমি। আচ্ছা, খুব সহজ একটা অঙ্ক এসে গেছে। হ্যাঁ। আমরা যখন কবিতা লিখি, যত প্রকৃতি থেকে লিখি আর যেখান থেকে লিখি, এক ধরনের মাত্রা জ্ঞান, ছন্দ জ্ঞান, অনেক কিছু চলে আসে এবং ক্যালকুলেশন করা যায়। তো এই গল্পের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। সেটা হলো যে সমাজ যেটা বললেন আর কি, যে অদ্ভুতভাবে গল্পটা যেখানে শেষ হয় সেখান থেকেই আবার নতুন একটা গল্প শুরু হয়, এবং আপনি দেখলেন যে এতক্ষণ যে গল্পটা দেখছিলেন তার ঠিক উল্টো ঘটনা ঘটছে। আচ্ছা আচ্ছা। তো এরকম একটা চমকের জায়গা প্রতিটি পরতে আছে, এবং আমরা খুবই চেষ্টা করেছি যে গল্পের যেন ঝুলে না যায়। আচ্ছা। এবং আসলে তৃতীয় বিশ্বের এই ছোট্ট দেশে আমাদের শক্তির জায়গাটা হচ্ছে গল্প। যদিও আমরা বাইরের দেশের গল্প নিয়ে এসে ছবি বানানোর চেষ্টা করি, কিন্তু আমি বলি যে আমার হলিউডের ওই ক্যামেরা, ওই লাইটস, এগুলি দরকার নেই। আচ্ছা। আমার ওই নিজের যে গল্পগুলো আমাদের আশপাশে আছে, সেটাই যদি আমরা গরু রচনার মতো করে তুলে আনতে পারি এবং দেখাতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে আমরা সারা পৃথিবীর সঙ্গে ফাইট দিতে বাহ, পারি। চমৎকার। ইদানিং অনেক পরিচালক, নির্মাতা, প্রযোজকরা বলছেন বাজেট নাকি খুব বড় ফ্যাক্টর। আসলে কি তাই? আপনি এত বড় ছবি বানিয়ে ফেললেন, মানে খুব বেশি আটকাতে হয়েছে জমি জমা বিক্রি বাট্টা বা বন্ধক রাখা? মানে অনেকে বলেন বাজেট নেই, আমাদের ছবি কিভাবে ভালো হবে। তো মানে আপনি একটু বলেন। আমি বলতে চাই যে 0 টাকাতেও ছবি বানানো যাবে, দ্যাটস ইট। এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই। আর আপনি অনেক টাকা খরচ করে অনেক রং বেরঙের ছবি বানালেন, অনেক বড় আয়োজন করলেন, কিন্তু আউটপুটটা তেমন হলো না, সেটা করে কোনো লাভ নেই। মানে নেই। সময় আপনার এর আগের ছবিগুলো তো আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, চল ছবিটা দেখে আসি, এবার তো আপনার সেই সুযোগটা থাকছে না। মানে যদি বলেন এত কোনো কেমনে বসে, মানে প্রজেকশনের প্ল্যানিংটা আমি আসলে সেটা আমি শিশিরের কাছে শুনবো। আপনার কি মনে হয় যে
আমি কি লিংক দিয়ে দেবো, ইউটিউবের লিংক? বলেন একটু। না, আমি ওই যে বললাম যে দর্শক একটু দেখার পরেই মনে হবে যে এর পরে কি হয় দেখতে চাই, এটার কোনো শেষ নেই। ওরকম বসলে এটা একসঙ্গে 21 ঘন্টা দেখতে হবে না, এটা বোধহয় পর্ব পর্ব করেই আসবে। এটা পরিচালক কি ভালো বলবেন, কিন্তু পর্ব পর্ব করে আসবেন। আপনার বান্ধবী বন্ধুদের দেখানোর কি প্ল্যান, কিভাবে প্ল্যান? আমার যেমন মনে হয় যে দেখতে বসলে 21 ঘন্টা কেন, এই ছবিটি বোধহয় শেষ নেই, সারা জীবন মনে হয় চলতেই থাকবে এভাবে, দেখে দর্শক বোর হবে না, অন্তত এটা বলতে পারি। এবং আমার বন্ধু বান্ধবী কিংবা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরও বলতে চাই 21 ঘন্টা দেখে বোর হবে না। যদিও 21 ঘন্টা এভাবে আসবে না ছবিটি, তারপরেও বলছি যে 21 ঘন্টা দেখলে বোর হবে না। আচ্ছা, খুব শৈশবে আমাদের যখন সংসদ নির্বাচন হতো তখন টারজান ছবি দেখাতো, আমরা ছোটরা দেখতাম। সন্ধ্যায় শুরু হতো, ভোরেও দেখা যেত ছবিটা শেষ হচ্ছে না, একটু পর পরে নির্বাচনের রেজাল্ট আসতো, কিন্তু আমরা ছোটরা সেই ছবিটা দেখার জন্য সারা রাত জেগে থাকতাম। বিষয়টা হচ্ছে আমরা কে কিভাবে দেখব। আমি বারবার বলতে যাই, আমাদের ছবি কিন্তু একটিই ছবি যার দৈর্ঘ্য 21 ঘন্টা, কিন্তু বাংলাদেশের দর্শকদের সুবিধার্থে মানে প্রেক্ষাগৃহের যদি আমরা রিলিজ করতে চাই, তাহলে আমরা গল্পটাকে এমন একটা কাঠামোর জায়গায় নিয়ে এসেছি যেখানে আমরা 8টি চ্যাপ্টার বা অধ্যায় বলছি, নট পার্ট অর এপিসোড। আচ্ছা, এটা শুধুমাত্র দেখার সুবিধার্থে। এরকম একটা ভাগ রয়েছে, এবং ভাগের যে মজাটা সেটা হলো প্রত্যেকটা ভাগেই 3টা অ্যাক্ট রয়েছে, ফার্স্ট অ্যাক্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যাক্ট, এবং সেখানেও এক ধরনের পরিণতির জায়গা তৈরি হয়। এবং আপনি যেটা স্বল্পদৈর্ঘ্যের ক্ষেত্রে বললেন যে একটা পাঁচ রেখে দেয়া বা এরকম জায়গা থেকে যায়, এবং আপনি যদি গল্পের সেকেন্ড চ্যাপ্টার না দেখে থার্ড চ্যাপ্টারটা দেখে ফেলেন, তবু আপনি ছবিটা ধরতে পারবেন। তবুও এই যে ট্রিলজি নিয়ে আমার আবার একটা প্রবলেম আছে, সেটা হলো যে এটা কিন্তু ট্রিলজি নয়, এটা একটি ছবি এবং এটা কোনো মুভি সিরিজ নয়, এটা যেন আমরা মিলিয়ে না ফেলি। আর নতুন কিছু কাউকে না কাউকে তো করতেই হবে। আমরা হয়তো একটা এরকম করলাম, এবং আমরা বিশ্বাস করছি যে টেস্ট ক্রিকেটের দর্শক আছে, বড় বড় উপন্যাস পড়ার পাঠক রয়েছে, এই ছবিটাও মানুষ দেখবে। বাহ, চমৎকার। আসলে আপনার ছবিতে যেমন সোমা বললেন যে এটা শেষ হবার নয়, কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে, কারণ বারবার প্রডিউসার বলছেন, কিন্তু আমরা এই আলোচনা বা সিনেমার আলোচনা চলতে আমি থাকবে। একটু কথা বলি, অবশ্যই দুজনে আপনি বলেছিলেন যে আসলে বাজেট কোনো ব্যাপার কিনা। বাজেট স্বল্পতার কারণে আমাদের দেশে আসলে এরকম মেধাবী পরিচালকরা অনেক ভালো ছবি বানাতে পারেন না। আপনি একটু আগে বলেছিলেন যে আপনার তো মানে ওয়েট রিডিউস করার কথা, আসলেই তাই। এবং মেধাবী পরিচালক বলেই তো পরিচালক, নির্মাতা বা অভিনেত্রী বলেন যে বাজেটের কারণে আমরা কিন্তু এত কষ্ট করে ছবিটা করেছি, প্রচন্ড শীতে, প্রচন্ড গরমে, বৃষ্টিতে ভিজে, মানে অমানবিক কষ্ট করে আমরা সবাই মিলে এই ছবিটা করেছি। দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশি চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে দুজন যদি জাস্ট 30 সেকেন্ড করে যদি বলেন। দর্শক, আমরা আসলে আমাদের যে আমরা একটি সিনেমা বানাবো, এরকম প্রত্যেকটি কাজই আমরা খুব কষ্ট করে করি আমাদের দেশের দর্শকদের জন্য। এই ছবিগুলো বিদেশে যায়, ফেস্টিভ্যালে চলে, পুরস্কার পায়, কিন্তু বাইরের দেশে অনেক সুনাম হয়, কিন্তু আপনারা দেখেন না। আমি দর্শকদের কাছে অনুরোধ করব, ছবিগুলো আপনারা প্রেক্ষাগৃহে যে দেখবেন, তাহলে আমরা ভালো ছবি করতে পারবো, নির্মাতারা ভালো ছবি করবে, প্রযোজকরা ইনভেস্ট করবে ছবিতে। দর্শক, আপনারা আমাদের চ্যানেল দেখবেন, আমাদের ছবি দেখবেন, বাঙালি সংস্কৃতি বা বাঙালির যা আছে তাই সেটাই নিয়ে আমরা বাঙালি, সেটাই নিয়ে আমরা যে বেঁচে থাকতে চাই। আমার ছোট্ট একটা কথা, সেটা হলো যে সারা পৃথিবীতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে জায়গাগুলো আমরা দিতে পারি, তার একটি হচ্ছে সিনেমা। আপনাদের সহযোগিতা থাকলেই কিন্তু আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুজন অতিথি চমৎকার কিছু অংশ প্রসঙ্গের অবতারণা করে গেলেন। আমি শুধু এটুকু বলবো যে আপনি যখন কাল সকালে হেঁটে যাবেন বা বাজারে হাঁটবেন বা বন্ধুদের সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনি চাইবেন যে একটু আলাদা হতে, একটু অ্যাট্রাক্ট করতে যে কাউকে। যে কোনো অর্থে, যে কোনো পরিশ্রমের কারণেই আমরা একটা সিনেমা বানাবো আলাদা ছবি এবং বিশ্বমানের ছবি, কারণ আশাপাশি চেয়েছেন সবাইকে একটু অ্যাট্রাক্ট করতে। সেই জায়গাটাই কিন্তু আপনাদের রায় দেবার, একমাত্র রায় দেবার জায়গাটা আপনার হাতে। সেটা হচ্ছে সোমা যেটা বললেন যে সিনেমা হলে গিয়ে বাংলা ছবিকে প্রমোট করার জন্য। সেই প্রত্যাশা আমি প্রত্যেক পর্বে বলি, আজকে বললাম, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।